নমস্কার, নিউজ আরসিবিএস-এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। অবসর জীবনে শিক্ষাদান, কাঁথিতে প্রান্তিক পড়ুয়াদের স্কুল, কিশলয় পাঠশালা। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রামনগরের ব্যবসায়ী, তদন্তে পুলিশ। সমবায় ব্যবহার করে উন্নয়নের পরিকল্পনা, জেলা পরিষদে আলোচনায় সমবায় মন্ত্রী। সোমবার গণেশ চতুর্থী, জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলো গণেশ পুজো। পথ দুর্ঘটনায় আহত কয়েকজন বাস যাত্রী, কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সিঙ্গুরের রায়, কোর্টের রায় কৃতিত্ব নিতে চাইছেন মুখ্যমন্ত্রী, তমলুকে এসে মন্তব্য অধীরের। পরিবহন মন্ত্রী এখন অপহরণ মন্ত্রী, দলীয় কর্মসূচিতে কটাক্ষ অধীরের। কৃষি কথায় আজ দেখুন, ফুল চাষের নয়া পদ্ধতির প্রয়োগ আগ্রহী চাষিরাও। এলাম বিস্তারিত খবরে। অবসরের পর জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পেতে শিক্ষাদানের আয়োজন। দীঘার নিউ টাউনশিপের অবসরপ্রাপ্ত বৃদ্ধরা এখন এই নিয়েই ব্যস্ত। প্রান্তিক শিশুদের শিক্ষাদান করা হয় তাদের পরিচালিত স্কুলে। স্কুলটির নাম কিশলয় পাঠশালা। কেউ ছিলেন স্কুল শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ বা সরকারি করণিক। তারা সবাই এখন অবসরপ্রাপ্ত। শারীরিকভাবে কেউই পরিপূর্ণ সুস্থ নন, কিন্তু মনের দিক থেকে তারা সম্পূর্ণ যুবক। মনের জোর আর অদম্য ইচ্ছায় দৃষ্টান্ত স্থাপন করে গত 6 বছর ধরে একটি স্কুল চালাচ্ছেন তারা। প্রান্তিক শিশুদের পঠন পাঠন, নাচ গান, হাতের কাজ শিখিয়ে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন দীঘার নিউ টাউনশিপের অবসরপ্রাপ্ত বৃদ্ধরা। প্রশান্ত কুমার বেরা, আমি পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্যকর দপ্তরের অতিরিক্ত মহাধ্যক্ষ ছিলাম। তা গত বছর আমি রিটায়ার করেছি। দীঘাতে এসে এখানকার স্থানীয় যে পথ শিশুরা, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সহায় সম্বলহীন, তাদেরকে নিয়ে এসে সমাজের মূল স্রোতে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ভাবনাটি প্রথম মাথায় আসে দীঘা বিদ্যাভবনের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক নিখিল সামন্তের। কয়েকজন অবসরপ্রাপ্ত সঙ্গীদের নিয়ে প্রথমেই একটি সমিতি খোলা হয়। সেখান থেকেই স্কুল খোলার উদ্যোগ নেওয়া হয়। নামকরণ করা হয় কিশলয় পাঠশালা। নিখিলবাবু গত 7 মাস আগে মারা যান। তার অবর্তমানে সকাল বিকেল কিশলয়ের কচিকাচাদের নিয়ে ব্যস্ত রয়েছেন অবসরপ্রাপ্ত চিকিৎসক রবীন্দ্রনাথ মিশ্র, ডক্টর অবন্তী রায়, বাণিজ্য দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত কুমার বেরা সহ অন্যান্যরা। বর্তমানে ছাত্রের সংখ্যা 50 জন। সপ্তাহে 7 দিনই চালু থাকে এই কিশলয় পাঠশালা। পিছিয়ে পড়া ছেলেমেয়েরা, বাচ্চারা, শিশুরা, যাদের মায়েরা অন্যের বাড়িতে কাজ করে, হোটেলে কাজ করে, তাদের বাড়িতে দেখাশোনার কোনো সুযোগ থাকে না, সেই সব ছেলেমেয়েদের যতটা সম্ভব সংগ্রহ করে এনে এখানে তাদের কিছুটা গাইড করা হয়। নানাভাবে তাদের ছবি আঁকা শেখানো হয়, যার যেমন ইচ্ছে, যার যেমন ন্যাক, সেই রকম কাউকে ছবি আঁকা, কাউকে নৃত্য, কাউকে সঙ্গীত, এবং সর্বোপরি সবাইকে নিয়ে আমরা কিছু শিক্ষার সঙ্গে সঙ্গে, দৈনন্দিন পাঠের সঙ্গে সঙ্গে তাদের অন্যান্য দিকগুলো তুলে ধরা এবং তাদের সেই বিষয়ে কিছু শিখিয়ে দেওয়া, এবং যাতে দেশের সম্বন্ধে জানতে পারে, সাধারণ স্বাস্থ্যবিধি জানতে পারে, সাধারণভাবে এই বিভিন্ন অঞ্চলের মানুষজনের নিজের দেশকে জানা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলেন রামনগরের এক ব্যবসায়ী। রহস্যজনক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামনগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফোনে পাওনাদারের সঙ্গে গন্ডগোলের পর বাড়ি থেকে বেরিয়ে যান ওই ব্যবসায়ী। তারপর থেকেই তার খোঁজ পাওয়া যায়নি। তদন্ত করে ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন রামনগরের এক ব্যবসায়ী। গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুশান্ত জানা নামে ওই ব্যবসায়ী। পান এবং ট্রলারের ব্যবসা রয়েছে তার। শুক্রবার বিকেল 3টে নাগাদ ট্রলারের স্টাফ খোঁজ করতে যাওয়ার নাম করে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন।
কিন্তু এদিন সন্ধ্যের পর থেকে আর খোঁজ মেলেনি তার। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে শুধুই রিং হওয়া ছাড়া আর কোনো সাড়া মেলেনি। উদ্বিগ্ন হয়ে পরদিন সকালে রামনগর থানার দ্বারস্থ হন পরিবারের লোকেরা, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পুলিশ। পরিবারের লোকেরা জানিয়েছেন, দেনায় জর্জরিত ছিলেন সুশান্ত। প্রায় দিনই বাড়ি বয়ে এসে অশান্তি করত পাওনাদাররা। শুক্রবার দুপুরে কোনো এক পাওনাদারের সঙ্গে ফোনে অশান্তি হয় সুশান্তের। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে উধাও হন তিনি। অনুমান করা হচ্ছে পাওনাদারদের কেউই তাকে অপহরণ করে আটকে রেখেছে। ঘটনায় তদন্ত করছে পুলিশ। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। সমবায়কে ব্যবহার করে পিছিয়ে পড়াদের উন্নয়ন করবে সরকার, তা নিয়ে আলোচনা করতেই তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে এলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। কিভাবে এই জেলায় গ্রামের মানুষের কাছে সমবায়ের সুবিধাগুলি পৌঁছে দেওয়া যায় তা নিয়েও আলোচনা করা হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক বিকাশে সমবায় ব্যবস্থার ব্যবহারের ওপর জোর দিল রাজ্য সরকার। সেই উদ্যোগ নিয়ে আলোচনা করতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলা পরিষদে আসেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সমবায় দপ্তরকে ফের রাজ্যের কৃষক সহ পিছিয়ে পড়া মানুষের উপকারের কাজে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলায় সমবায়কে ব্যবহার করে কিভাবে গ্রামের মানুষের কাছে আরো বেশি করে উন্নয়ন পৌঁছে দেওয়া যায় তা নিয়েও আলোচনা করা হয়। কিন্তু বিগত বামফ্রন্ট সরকার এই কোঅপারেশন নিয়ে এত দুর্নীতি করেছে, যার জন্য সমবায় আন্দোলনটা ধাক্কা খেয়েছে, মস্ত বড় ধাক্কা খেয়েছে। সমবায় আন্দোলনে একটা বিশেষ তার নেতৃত্বের ভূমিকা আছে। তাদের নিয়ে আমরা পূর্ব মেদিনীপুরকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে রাজ্যের সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। এখান থেকে অনেক কিছু করা যেতে পারে, সেই কাজ করবে আমাদের সরকার। মুখ্যমন্ত্রীরও যে তার পরিকল্পনা, অন্যান্য দপ্তরগুলো যেভাবে কাজ করছে, সমবায় দপ্তরও ঠিক সেইভাবে সেই গতিতে কাজ করার পরিকল্পনা নিয়েছে। আমরা আশা করি সফল হবে। নতুন পরিকল্পনা কিছু নেওয়া হয়েছে, রাজ্য সরকারকে নিয়েছে সমবায়কে কেন্দ্র। নতুন পরিকল্পনা আছে অনেক কিছু, যেমন কৃষকের থেকে সবজি কিনে নিয়ে সুফলার মাধ্যমে বিক্রি করা মানুষের কাছে, এটা একটা পরিকল্পনা আছে। যেমন শস্য বিমা করেছে, শস্য বিমার ফলে তারা টাকা পাবে এবং এছাড়াও যাদের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য সরকার তো কোঅপারেশনের ব্যবস্থা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। জেলা জুড়ে উদযাপিত হচ্ছে গণেশ চতুর্থী। জেলার বিভিন্ন জায়গায় চলছে গণেশ উৎসব। শিল্প শহর হলদিয়ার পাশাপাশি কোলাঘাটের দেউলিয়া বাজারেও অনুষ্ঠিত হলো গণেশ পুজো। সারা জেলা জুড়ে উদযাপিত হলো গণেশ চতুর্থী। হলদিয়া শিল্পাঞ্চলে ধুমধাম করে সোমবার উদযাপিত হলো গণেশ পুজো। দুর্গাচক থানার অন্তর্গত দুর্গাচক মঞ্জুশ্রী মোড়ে উদযাপিত হচ্ছে গণেশ পুজো। এই পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোলাঘাটের দেউলিয়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আচার অনুষ্ঠান মেনেই উদযাপিত হলো গণেশ পুজো। এবছর এই পুজো চতুর্থ বর্ষে পা দিল।
ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। পথ দুর্ঘটনায় আহত হলেন কয়েকজন বাস যাত্রী। মারিস্তা থানার ঘটনা। একটি দীঘাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়। ঘটনায় আহতরা কাথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পথ দুর্ঘটনায় আহত হলেন কয়েকজন বাস যাত্রী। পূর্ব মেদিনীপুর জেলার মারিস্তা থানার ঘটনা। জানা গেছে, মারিস্তা থানার শিলিবাড়ি গ্রামে দীঘা কুকড়াহাটি ওই যাত্রীবাহী বাসটি রাস্তার পাশের একটি পুকুরে গিয়ে উল্টে পড়ে। বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। ঘটনাস্থলে পৌঁছয় মারিস্তা থানার পুলিশ। দীঘা মেচেদা জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতরা এখন কাথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সিঙ্গুরের রায় হলো কোর্টের রায়। তার কৃতিত্ব নিতে চাইছেন মুখ্যমন্ত্রী। যারা মামলা করেছিলেন তারা কেউ তৃণমূল নন। এখানে মুখ্যমন্ত্রীর কোনো কৃতিত্ব নেই। তমলুকে দলীয় কর্মসূচিতে সেই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আপনি ঢোল বাজাচ্ছেন সিঙ্গুর নিয়ে, সিঙ্গুর জয় হলো। অনেক একটা জিনিস বুঝতে পারছেন না আপনারা। সিঙ্গুরের যে রায় সেটা কিন্তু কোর্টের রায়। আর এই কোর্টের রায়টা হয়েছে অধিগৃহীত জমির পদ্ধতিকে নিয়ে। সেই মামলা করেছে 8 থেকে 10টা সংস্থা বা ব্যক্তি। সেই 8 থেকে 10 জনের মধ্যে কোথাও কিন্তু তৃণমূল নেই, কোথাও মমতা ব্যানার্জি নেই। আমি খুব দায়িত্ব নিয়ে বলে গেলাম আপনাদের, বোঝার চেষ্টা করবেন। দিদি এখন ঢোল বাজানোর আরম্ভ করে দিচ্ছে, জিতে গেছে মানে এখন দিদি সব ক্রেডিট দিবে নিজেদিকে। অধিকারী পরিবারের ডানা ছাটা চলছে। পরিবহন মন্ত্রী এখন অপহরণ মন্ত্রী হয়েছেন। তমলুকে এসে এভাবেই কটাক্ষ করলেন অধীর চৌধুরী। খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। একদিন যারা নন্দীগ্রামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, অস্বীকার করবো না। যে অধিকারী পরিবারের লোকরা নন্দীগ্রামের আন্দোলনে জড়িত ছিল, অস্বীকার করবো না আমি। যে নন্দীগ্রামের আন্দোলনের 14 জন গরিব মানুষকে পুলিশের গুলিতে শহীদ হতে হয়েছিল, সেই নন্দীগ্রামের বীর পুরুষরা নেতৃত্ব দিচ্ছে অপহরণে। ভাবতে আমার লজ্জা হয়। আমরা জানি এখানে অধিকার পরিবারের অনেক ক্ষমতা, সেই ক্ষমতার প্রকাশ মাঝে মাঝে ঘটে। অধিকারী পরিবারের ক্ষমতার প্রকাশ ঘটেছিল তমলুক আসনে তৃণমূলকে হারাতে, যা অনেকটা সাহায্য করেছিল। অধিকারী সাম্রাজ্যে বাইরের লোক ঢুকবে, তারা সেটা চায় না। তাদের জেলাতে দিদি তার ভাইপোকে দায়িত্ব দিয়ে অধিকারী পরিবারের ডানা ছাটা শুরু করে দিয়েছে। একদিন দিদির পর অধিকারী পরিবারের নাম ছিল, আজ দিদির পর কারোর নাম নাই, অনেক তলে চলে গেছে। কারণ দিদি তাদেরকে এমপি থেকে MLA করেছে, তাদেরকে পরিবহন মন্ত্রী বানিয়েছে, আর মুর্শিদাবাদের পরিবহন মন্ত্রীকে অপহরণ মন্ত্রী বানানোর ব্যবস্থা। ফুল চাষে এবার বিজ্ঞানের নয়া পদ্ধতির প্রয়োগ। এই পদ্ধতিটির নাম পলি মালচিং। ইতিমধ্যেই রজনীগন্ধা চাষে এই পদ্ধতির সফল প্রয়োগ হয়েছে। অন্যান্য ফুল চাষের ক্ষেত্রেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে। রোগ সমস্যা কমছে, বাড়ছে গাছের বৃদ্ধির হার। দিন দিন জনপ্রিয় হচ্ছে পলি মালচিং পদ্ধতি। আগ্রহী হচ্ছেন চাষিরাও। ফুল চাষের জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রচুর মানুষ ফুল চাষের ওপর নির্ভরশীল। এখনো গতানুগতিক পদ্ধতিতেই এই জেলায় ফুল চাষ হয়। নানা রোগ, পোকামাকড় এবং আগাছার কারণে ক্ষতির সম্মুখীন হন কৃষকেরা। কিন্তু ইদানিং বিজ্ঞানের হাত ধরে চাষের ক্ষেত্রে নানা আধুনিক পদ্ধতির প্রয়োগ করেছেন চাষিরা। রোগ, পোকামাকড় এবং আগাছার এই ত্রিমুখী আক্রমণ রুখতে যে নতুন পদ্ধতিটির আশ্রয় নেওয়া হচ্ছে তার নাম পলি মালচিং। এই পদ্ধতি অনুযায়ী গাছের গোড়াটুকু বাদ দিয়ে বাকি অংশ পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এর ফলে গাছের বৃদ্ধিও ত্বরান্বিত হয়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া ও পশ্চিম মেদিনীপুরের ডেবরা, পিংলা ব্লকে এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে সবচেয়ে বেশি।
মূলত রজনীগন্ধা চাষে এই পদ্ধতির প্রয়োগ হচ্ছে সবচেয়ে বেশি। তবে শুধুমাত্র রজনীগন্ধাই নয়, গাঁদা ও চন্দ্রমল্লিকা চাষের ক্ষেত্রেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে। কৃষিবিদদের মতে এই পদ্ধতির গুরুত্ব বাড়ছে। এখানে যেহেতু রোগ সমস্যা কম, তাই এই পদ্ধতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন কৃষকেরাও। আমাদের ডেবরা ব্লকের বিভিন্ন এলাকাতে টোটাল 14টা গ্রাম পঞ্চায়েত আছে এবং এখানে আমাদের মূলত যে সমস্ত ফুলগুলো চাষ হয় তার মধ্যে রজনীগন্ধা অন্যতম এবং দিন দিন এটার এরিয়া বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং বর্তমানে আমাদের প্রায় 450 হেক্টর জমিতে এই রজনীগন্ধার চাষ আছে এবং প্রতি বছর এর এরিয়াটা দিন দিন করে বেড়ে যাচ্ছে। এবং এখানে আগে যে ধরনের সাধারণভাবে যে চাষ পদ্ধতি যেটা অবলম্বন করা হতো সেখানে কিন্তু তাতে যে রোগ পোকা বা বিভিন্ন আগাছার যে সমস্যাগুলো ছিল তার জন্য ফলনের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যাচ্ছিল। কিন্তু বর্তমানে এখন আমাদের যে পলিথিন মালচিং যে টেকনোলজি এসছে, বিশেষ করে আমাদের জালিমান্দা যে গ্রাম পঞ্চায়েত, এখানে অনেক কৃষক এটা অবলম্বন করছেন এবং এই ধরনের যে পলিথিন মালচিং যে টেকনোলজি, এটা করলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, প্রথমত আমাদের যে ময়েশ্চারটা, রেসিডুয়াল ময়েশ্চার, এটা কিন্তু প্রিজার্ভ হয় জমিতে, অর্থাৎ যেহেতু এটা ঢাকা পোর্শনে থাকছে সেক্ষেত্রে কিন্তু ময়েশ্চারটা দীর্ঘদিন ধরে রাখা যাচ্ছে, অর্থাৎ ইরিগেশনের দিক থেকে অনেকটা সেভিংস হচ্ছে। এছাড়া যেগুলো আমাদের যে আগাছার সমস্যা, যেহেতু আমাদের ওই জায়গাটা ঢাকা থাকছে তার জন্য কিন্তু আগাছা প্রায় জন্মাচ্ছেই না এবং আগাছার মাধ্যম দিয়ে যে রজনীগন্ধা চাষে একটা বিশাল খরচার যে বিষয়টা সেটা কিন্তু অনেকাংশে কম হচ্ছে এবং তার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এখানে কিন্তু পোকা বা রোগের উপদ্রব কিন্তু অনেক কম হচ্ছে অনেকাংশে, কারণ যত বেশি জমি আগাছা পূর্ণ থাকবে সে তার মাধ্যম দিয়ে কিন্তু রোগ পোকাগুলোকে বেশি পরিমাণে আরও এফেক্টেড হয়। তো সেই জায়গা থেকেও কিন্তু আমাদের কৃষকরা একটা সুফল পাচ্ছেন। এটার আরেকটা সুবিধা যেটা হচ্ছে যে পলিথিন মালচিং এর ফলে যেহেতু রোগ পোকা কম হচ্ছে বা আগাছাটাও পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে, তার ফলে কৃষকদের যেটা অর্থনৈতিক দিক থেকে অনেকটা সাশ্রয় হচ্ছে। কারণ আমাদের একটা প্রাথমিকভাবে ধারণা আছে যে পলিথিনটা যেহেতু এক্সট্রা কিনে লাগাতে হচ্ছে, তার একটা কস্টিং যেহেতু রয়েছে, কিন্তু তার থেকে আমাদের যে রোগ পোকার ক্ষেত্রে বা আগাছা নাশকের ক্ষেত্রে যে পরিমাণ কস্টিং লাগে তার তুলনায় কিন্তু আমাদের যে পলিথিন মালচিংয়ের যে খরচা সেটা করার পরেও কৃষকদের হাতে যে বেশ কিছু অর্থ তারা উপার্জন করতে পারছে এক্সট্রা, যার জন্য ভবিষ্যতে আমরা চাইছি এই ধরনের পলিথিন মালচিংটা আরও ব্যাপকভাবে করার জন্য এবং আমাদের ব্লকে আশা করছি 2-1 বছরের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে এটা প্রসার লাভ করবে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।